তখন তার আমি অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে তাকে আমি বাধ্য হয়ে ডিভোর্স দিতে আমার বাবা মার কথা মতো ডিভোর্স দিয়ে আমার মা বাবার সঙ্গে আমি চলে যাই। ডিভোর্স দেওয়ার পর থেকে ও আমার পিছনে ঘুরঘুর করতেছিল আর কান্নাকাটি করতেছিল। বিশ্বাস করে আমি ভালো হয়ে গিয়েছি। আমি তখন এক পর্যায়ে তার কথায় নরম হয়ে যাওয়ার ভাবি, একটা মেয়ে মানুষ, একটা ইজ্জত মানুষ কয়জনকে দেখায়, আর একটা মেয়ের কয়টা জীবনে বিয়ে হয়। তার কথায় আমি ভুলে গিয়ে সে ভালো হয়েছে এটা বিশ্বাস করে ডিভোর্সের পর আমি তাকে আবারও বিয়ে করি। আর এই বিয়ে করাটাই আমার জীবনে সবচাইতে বড় সর্বনাশ ছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম আমি তাকে। তার সাথে যখন আমার সম্পর্ক ছিল, তার মুখে এত মধুর কথা ছিল, বিশ্বাস করেন আমি আপনাদের বুঝাতে পারবো না। তার এত ভালো ব্যবহার, তার কেয়ারিং আমাকে মুগ্ধ করে দিয়েছিল। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নেই আমি তাকে বিয়ে করব। এত ভালো মানুষ, তাকে কিভাবে ঠকানো যায়? আর তার মতো ছেলে যদি আমি না পাই। একটা সময় মনে হতো আমি মনে হয় তার যোগ্য না। এত ভালো মানুষ এই পৃথিবীতে এখনো আছে। আমি নিজের চাইতে ওকে বেশি ভালোবাসতাম। আমার ফ্যামিলির অবাধ্য হয়ে আমি তাকে বিয়ে করি। বিয়ের 4-5 মাস পর্যন্ত ভালোই ছিল, তারপর শুরু হয়ে যায় আমার উপরে অমানবিক নির্যাতন। একজন মানুষ যে তার স্ত্রীকে এভাবে মারতে পারে, আমার এই পশু স্বামীকে না দেখলে আমি কখনো বুঝতে পারতাম না। আমি তখন আরো জানতে পারি আমার স্বামীর আগের বউ আছে, বাচ্চা আছে। তখন আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমার বিয়ে হয়ে গিয়েছে। আমি এটা মেনেও তার সাথে সংসার করতেছিলাম যে একটা মেয়ে কয়টা বিয়ে হয়, একটা ইজ্জত মানুষ কয়জনকে দেখায়, এটা ভেবে দিনের পর দিন তার অমানবিক নির্যাতন আমার উপরে করেই চলছিল। আমাকে অযথা সন্দেহ করে মারতো, বলতো আমি নাকি অন্য পুরুষদের সাথে রিলেশন করি। আমাকে এমন মারতো, আমি মার সহ্য করতে পারতাম। মনে হয় আমি একজন গরু আর সে আমাকে পিটাচ্ছে। তখন আমার মা বাবা বিয়ে একটু একটু আমাদের মেনে নিচ্ছিল, যেহেতু আমি তাদের অবাধ্য হয়ে বিয়ে করেছিলাম। আমার বাবা মা চেয়েছিল আমাকে ভালো জায়গায় বিয়ে দিতে, কিন্তু তার ভালো ব্যবহার, আমার প্রতি কেয়ারিং, তার এত এত টেক কেয়ার আমাকে মুগ্ধ করে দিয়েছিল। কিন্তু তার পিছনে এত বড় যে একটা মুখোশ পরা ছিল, এটা আমি পরিমাণও বুঝতে পারি। সে বিবাহিত, তার বউ বাচ্চা থাকার পরও সে আমার জীবনটা নষ্ট করেছে। কিন্তু তখন বুঝেও আমার কোনো কিছুই করার ছিল না। আমি অনেক দূর পার করে এসেছি। একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর জানলে তখন আর কি সত্যি কিছু করার থাকে? তবু আমি তার সংসারে পড়ে আছি 1 বছর যাবতই সে আমাকে অমানবিক নির্যাতন করছে। সে প্রতিনিয়ত আমার দোষ খুঁজে বেড়ায়, কিভাবে আমাকে মারা যায়। তার দিনটাই শুরু হতো আমাকে মেরে, আবার দিনটা শেষ হতো আমাকে মেরে। আমাকে না মারলে তার যেন পেটের ভাত হজমই হতে চায় না। দেখতে দেখতে 1 বছর আমার বাবা মা তাকে অনেকবার বুঝিয়েছে, বাবা এভাবে মেরো না, আমার মেয়ে ছোট, ও এই কাজ কখনো করতে পারে না। তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি বলতাম, তুমি বলো আমি কার সঙ্গে রিলেশন করি, তুমি দেখাও। কিন্তু সে কোনো প্রমাণই আমাকে দেখাতে পারেনি, দিতেও পারেনি যে আমি অমুকের সাথে রিলেশন করি। একটা পর্যায়ে আমি নিতে পারছিলাম না। আমার চোখের পানি পড়তে পড়তে আমার চোখ ঘা হওয়ার অবস্থা। আমার চোখ দুটাও জানি চাচ্ছিল আমাকে একটু স্বাধীনতা দে, আমি আর কাঁদতে পারি না। আমার শরীরও আর সয়ে নিতেছিল না। আমি বড্ড ভেঙে পড়ি। বাধ্য হয়ে আমার মা বাবার কথা মতো আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স দিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যাওয়ার পর আমার প্রথম ভালো লাগতো যে এখন তো কেউ আমার শরীর উপরে নির্যাতন করতেছে না, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কেউ মারে না পশুর মতো ধরে। এর জন্য আমার ভালো লাগতো। কিন্তু ওকে আমি এতটাই ভালোবাসতাম যে ওর জন্য আমার খুব কষ্ট লাগতো। আমি মানসিক রোগী হয়ে গিয়েছিলাম এক পর্যায়ে। বারবার নিজেকে শেষ করে দিতে চাইতাম। একটা মেয়ে স্বামী সংসার থেকে চলে এসেছে, এর চাইতে অপবাদ আর কি হতে পারে? আমি কারোর সাথে সম্পর্ক না করেও আমার চরিত্রে মিথ্যা কলঙ্ক লাগিয়েছে। বেঁচে থেকে কি হবে? আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু তার এত পরিমাণে টর্চারিং ছিল, আমি মানসিক রোগী হয়ে গিয়েছি। আবার আমি তাকে ছেড়ে দিয়েছি। একদিকে শরীরের ক্ষত আর একদিকে মনের ক্ষত, তাকে ভালোবাসার। মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম। তারপর ভাবলাম আমাকে বাঁচতে হলে কিছু একটা করতে হবে, কাজে ব্যস্ত থাকতে হবে। এর জন্য আমি একটা পার্লারে জব নেই। আমি যে রাস্তাতে পার্লারে যেতাম, হঠাৎ করে তার সঙ্গে একদিন দেখা। আমার সঙ্গে কথা বলার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু আমি তার সঙ্গে কথা বলিনি। আমি কোন টাইমে যেতাম, কোন টাইমে আসতাম, এটা সে ফলো করে ওই টাইমটায় দাঁড়িয়ে থাকতো। রাস্তার ভিতরে আমাকে খুব ডিস্টার্ব করতো, আমি লজ্জাও পেতাম। বারবার আমার হাতে পায়ে ধরতো আর বলতো আমার ভুল হয়েছে, তুমি বিশ্বাস করো আমি পরিবর্তন হয়ে গিয়েছি, আমাকে একটাবার সুযোগ দাও, তোমাকে আমি কখনো অভিযোগ করার সুযোগ দিব না, আমাকে একটাবার সুযোগ দাও। প্রতিদিন ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতো, যাওয়ার সময়ও আসার সময়ও। আমার সঙ্গে কথা বলার জন্য পাগলের মতো ছটফট করতো, যেমন আমার বিয়ের আগে করেছিল। ওর কথা দেখে মনে হতো ও ভালো হয়ে গিয়েছে, কান্নাকাটি করতো, বারবার অনুরোধ করতো। একদিন বাধ্য হয়ে বললাম, আপনি আর কি চান? আমার জীবন তো নষ্টই করে দিয়েছেন, আর কি চান আপনি? আপনি বিবাহিত পুরুষ হয়ে আমাকে বিয়ে করেছেন, আমাকে যেভাবে মানসিক টর্চারিং করেছেন শারীরিক, আমি এখনো অসুস্থ, এখনো আমার ব্যথাগুলো জেগে ওঠে। সে বারবার
বারবারই অনুরোধ করে আমার হাত ধরে, আমার ভুল হয়েছে, আমাকে একটাবার সুযোগ দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি ছাড়া আমার জীবন শূন্য, তুমি যদি আমার না হও তাহলে আমি নিজেকে শেষ করে দিব, আমাকে একটাবার সুযোগ দাও শান্তা, বিশ্বাস করো। তার এভাবে আনাই বিনাই দেখে আমারও বুকের ভিতরটা যেন কেঁপে ওঠে, কারণ তাকে আমি অনেক ভালোবাসি। তার সংসার ছেড়ে এসেছি মিথ্যা সন্দেহ আমার উপরে পশুর মতো টর্চারিং এর কারণে, নিজেকে আবারও বিচারকের গোল টেবিলে বসাই। তখন আমার মা বাবা অস্বীকার করে, যাস না, ও ভালো হয়নি, কিন্তু তার ভালোবাসা, তার চোখের পানি বারবারই আমাকে দুর্বল করে দেয়। আমি তখন ভাবি, একটা মেয়ের কয়বার বিয়ে হয়, একটা ইজ্জত কয় পুরুষকে দেখায়, সে তো আমার স্বামী, সে তো বলতেছে ভালো হয়ে গিয়েছে। আমি বিশ্বাস করে তাকে আবারও আমার ফ্যামিলির অবাধ্য হয়ে তাকে বিয়ে করি। বিয়ের পর 2 বছর আমার সংসার ভালোই যাচ্ছিল। সে আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছিল, অমানবিক আর নির্যাতন করতো না। আমি ভাবলাম এই তো আমি সুখী হয়েছি, সে তো আমাকে আর গরুর মতো পিটায় না। কিন্তু না, ওই ধারণা আমার সম্পূর্ণ ভুল ছিল। এই গল্পের দ্বিতীয় অংশ দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।